অরিজিনাল ক্যামেরা আমি ডুপ্লিকেট ক্যামেরা নামাইছি যাতে আমার ফোনের স্টোরেজটা কম খাবার বুঝো আসু থাকি কি অ্যাপে করতেছি সবাই চলে যাবে না 40 মিনিট সামনে যাই বাল সামনে ঝড় পাবি বলতে গেলে আসুতে গেলি বুঝস না কি আছে Manggala. Yes. Ya halal ini siapa sih gue dah siapa? Amin. তারপরে যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা হচ্ছে ডাক কালচার এন্ড দ্য লাইফস্টাইল অফ দ্য ডিফারেন্ট পিকনিক মাইনরিটিজ সেটার ক্যান্সার থেকে প্রচুর পরিমাণে দাম দেখা যাচ্ছে এটা কোনো ক্যাপসুলের অ্যাডভার্টাইজ না আরো কথা বলবেন শান্তিমতো আলাদা কথা বলে দিবেন 15 মিনিট আলাদা কথা বলো আর 15 মিনিট আছে তো 15 মিনিট আপনি দেখতে দেন সেজন্য একটু সাইলেন্ট থাকবেন জিনিসটা আপনার লাভ হবে 10 মিনিট কথা বলছেন চল্লিশে না The culture and the lifestyle of a different ethnic minority. Minor বুঝেন? Minor শব্দটার সাথে পরিচয় আছে? Minor বুঝেন না? অপদার্থ খাওয়া হ্যাঁ? প্রধান নয় অপদার্থ অবদান নয়। এই শব্দটা কোনদিন ব্যবহার করছিলেন মাইনর কার? হয়তো করছি মনে নাই। মাইনর কার শব্দ হচ্ছে অল্প কেটে যায় না? আমাদের হাত পা মুখ চোখ চুল এই যে যাই আছে এই মাইনর কার শব্দটা হচ্ছে অল্প কেটে যায় এই মাইনর থেকে কিন্তু মাইনরিটি মানে কি এক হচ্ছে সংখ্যা গরিষ্ঠ আর হচ্ছে সংখ্যা লঘিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠ মানে কি সংখ্যা লঘু অল্প ছোট আমাদের বাংলাদেশে এই আমাদের দেশে যতগুলা ইথনিক পিপল আছে মানে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে নৃতাত্ত্বিক কথা বলছেন নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা আছে তারা কি সংখ্যায় বেশি না কম অল্প না এখানে মাইনরিটি শব্দটা ব্যবহার করছে এটা কি বলছে জানেন দা কালচার এন্ড দ্য লাইফস্টাইল অফ দ্য ডিফারেন্ট ইথনিক মাইনরিটি ডিফারেন্ট ইথনিক বিভিন্ন নৃতাত্ত্বিক জাতি বা গোষ্ঠীর নৃতাত্ত্বিক সংখ্যালঘিষ্ঠদের সংস্কৃতি এবং জীবনধারা আমরা পড়তেছি ফর্মিজিক না এই ফর্মিজিকের ভিতরে যারা নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে তাদের ইফেক্টটা তাদের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি এই জন্য বলছে দা কালচার এন্ড দ্য লাইফস্টাইল অফ দ্য ডিফারেন্ট ইথনিক মাইনরিটি আমাদের দেশের সংখ্যালঘিষ্ঠদের তাদের সাংস্কৃতিক এন্ড দ্য লাইফস্টাইল এবং জীবনধারার যে পরিবর্তনটা এই পরিবর্তনটা আমাদের দ্রুত সংগীতের ভিতরে ব্যাপক পরিমাণে প্রভাব বিস্তার করে তারা সংখ্যা হয়েছে কি সংখ্যালঘিষ্ঠ তারা কিন্তু গরিষ্ঠ না সংখ্যায় তারা কম কিন্তু তাদের দ্রুত সংগীতের উপরে তাদের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি তারপরে লাইন বলছে সাজদা চাকমা মানে চাকমার কথা বলছে মণিপুরি সাঁওতাল অর ত্রিপুরি মানে ত্রিপুরা যাদের বলি আমরা আবার বলছে হ্যাঁ বলছে পুরো লাইন বলছে দেখেন হ্যাঁ বলছে ইনফ্লুয়েন্স ফ্রম মিউজিক মানে চাকমা মারমা মুরং ত্রিপুরি তারপরে বলছে মণিপুরি সাঁওতাল এরা যারা আছে তারা আমাদের যুদ্ধ সঙ্গীতের ভিতরে প্রভাব বিস্তার করে আছে কিংবা করে হ্যাঁ করছে তো সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করছে সেজন্য বলছে হ্যাঁ বলছে ইনফ্লুয়েন্স অন মিউজিক লোক সঙ্গীতের উপরে তাদের প্রভাব রয়েছে মানে তাদের যে ইথনিসিটিটা তাদের যে নৃতাত্ত্বিক পরিচয়টা তাদের যে নৃতাত্ত্বিক ডিফারেন্সটা এই ডিফারেন্সগুলো ভিন্ন ভিন্ন হয় আমাদের জাতি থেকে আমাদের লাইফস্টাইল থেকে তাদের লাইফস্টাইল কি আলাদা না আমাদের যে লাইফস্টাইল আমরা
মুসলমান হিসেবে আমাদের যে লাইফস্টাইল, আমরা নৃতাত্ত্বিক পুষ্টি না, আমাদের যে লাইফস্টাইল, এই লাইফস্টাইল আর তাদের লাইফস্টাইল থেকে কি ভিন্ন না? অবশ্যই ভিন্ন। এই জন্য বলছে এই যে ভিন্নতা, এই ভিন্নতাই আমাদের এই লোকসঙ্গীতের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। তারপরে লাইন বলছে দেয়ার ইন্টারঅ্যাকশন ইন বেঙ্গলি কালচার। ইন্টারঅ্যাকশন শব্দের অর্থ হচ্ছে মিথস্ক্রিয়া বা আন্তঃক্রিয়া। ইন্টার মানে ভিতরে, ইন্টার মানে কি ভিতরে, আর অ্যাকশন মানে হচ্ছে কাজ। এদের বলা হয় মিথস্ক্রিয়া, ক্রিয়া মানে তো কাজ, তাই না? বলতেছে দেয়ার ইন্টারঅ্যাকশন উইথ বেঙ্গলি কালচার। বাংলা সংস্কৃতির সাথে তাদের যে কাজটা, তাদের যে ইন্টারঅ্যাকশনটা, আবার বলছে এন্ড লাইফস্টাইল এবং জীবনধারাটা ওভার দ্য ইয়ার্স হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড। বছরের পর বছর ধরে রিফ্লেক্টেড, প্রতিফলন বা প্রভাব বিস্তার করতেছে। রিফ্লেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিফলন করা। বলছে ওভার দ্য ইয়ার্স হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড ইন দ্য রিচনেস অফ আওয়ার ফোক মিউজিক। আমাদের যে লোকসঙ্গীত, এই লোকসঙ্গীতের রিচনেস সমৃদ্ধি করতে, আমাদের লোকসঙ্গীতটাকে সমৃদ্ধি করতে তাদের যে লাইফস্টাইল এবং বেঙ্গলি কালচারের সাথে, বাংলা সংস্কৃতির সাথে তাদের যে কানেকশনটা ব্যাপক পরিমাণে প্রভাব বিস্তার করে। ফোক সং মেবি সাং, লোকসঙ্গীতগুলো গাওয়া হয়, সেন্টেন্স প্যাসিভ করা। ক্যান বি, কুড বি, শুড বি, কুড বি, মাইট বি, নিড টু বি, এদের পরে যদি বি থাকে সেন্টেন্সটা প্যাসিভ হয়। বলছে ফোক সং মেবি সাং, লোকসঙ্গীতগুলো গাওয়া হয় ইন্ডিভিজুয়ালি, এককভাবে। মানে লোকসঙ্গীতগুলো এককভাবেও গাওয়া হয়, আবার বলছে অর ইন চরাস। চরাস শব্দের অর্থ হচ্ছে দল, দলবদ্ধভাবে গাওয়া হয়। যার সামনে আমরা বলতে পারি কালেক্টিভলি। কালেক্টিভ মানে কি সমন্বয় না? মানে কিছু সমন্বয় কিন্তু আবার বলতে পারি জয়েন্টলি। জয়েন্টলি মানে কি যৌথভাবে। যৌথভাবে কি একজন, যৌথভাবে একজন হয় না, মিনিমাম দুইজন। তো বলতেছে যে ফোক সং মেবি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন চরাস। লোকসঙ্গীতগুলো গাওয়া হয় এককভাবে অথবা দলগতভাবে, যাকে বলে আমরা গ্রুপ সং। ফোক সং সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড, যে সমস্ত গানগুলা এককভাবে গাওয়া হয়, এই গানগুলোর ভিতরে তারা কিছু এক্সাম্পল প্রয়োগ করছে। একটা বলছে বাউল সং, একটা হচ্ছে কি বাউল সং, তারপর বলছে মুর্শিদি, একটা মুর্শিদি সং, আরেকটা বলছে মারমতি, আরেকটা বলছে মারমতি সং। হোয়াইল সং সাং ইন চরাস, হোয়াইল সং সাং ইন চরাস। মাই লাইফ ইজ লেন্ডার। হোয়াইল তো সেন্টেন্সগুলো সিম্পল হয়, বলে থাকবো সেকেন্ডের উপর আমরা এই ট্রান্সফার সেন্টেন্সের মধ্যে সিম্পল কমপ্লেক্স ফর্ম হয়। ওইখানে হোয়েন যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ম হলো হোয়েন যুক্ত সাইলাব, হোয়েন যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ম হলো সেন্টেন্স যদি হোয়েন যুক্ত সেন্টেন্স থাকে, এই সেন্টেন্সটাকে সিম্পল করার সময় সেন্টেন্সের শুরুতে হোয়াইল ব্যবহার করা যায়, আবার সেন্টেন্সের শুরুতে এট দা টাইম ব্যবহার করা যায়। হোয়াইল যুক্ত সেন্টেন্সটাও সিম্পল, এট দা টাইম হচ্ছে যুক্ত সেন্টেন্সটাও। এই সেন্টেন্সটা হচ্ছে হোয়াইল, তার মানে হোয়েনের পরিবর্তে যদি হোয়াইল বসে, হোয়েন যদি সময় হয়, হোয়াইল এর সময় না। হোয়েন যদি হোয়েনের পরিবর্তে কিন্তু এখানে একটা শব্দ বসতেছে, তাহলে হোয়েনের পরিবর্তে যদি একটা শব্দ বসে, তাহলে হোয়েন যে অর্থ প্রকাশ করব, ওই পরিবর্তে যে শব্দটা বসলো এটা কি একই অর্থ প্রকাশ করব না? হোয়েন মানে সময় বোঝায়, হোয়াইল মানে সময় বোঝায়। ডিফারেন্স শুধু একটা জায়গাতে, হোয়েন যুক্ত সেন্টেন্সটা হয় কমপ্লেক্স আর হোয়াইল যুক্ত সেন্টেন্সটা হয় সিম্পল। এইটুকু শুধু ডিফারেন্স মনে থাকবে। আরেকটা শব্দ আছে এই মুহূর্তে মাথায় আসছে না, ডিগ্রি। এটা আরেকটা সেন্টেন্স। হোয়াইল যুক্ত সেন্টেন্সটাও সিম্পল, ডিউরিং যুক্ত সেন্টেন্সটাও সিম্পল। তার মানে হোয়েন যুক্ত সেন্টেন্স থেকে যদি আমরা কোনো কমপ্লেক্স সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে চাই, তিনটা নিয়ম। একটা হচ্ছে এট দা টাইম অফ, হোয়েনের পরিবর্তে এট দা টাইম অফ, আরেকটা হচ্ছে হোয়াইল, আরেকটা হচ্ছে ডিউরিং। হোয়াইল দিয়ে করলে উত্তর সঠিক, ডিউরিং দিয়ে করলে উত্তর সঠিক, এট দা টাইম অফ দিয়ে করলে। তবে কিছু কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলোর ভিতরে এট দা টাইম অফ উপযুক্ত, হোয়াইল বা ডিউরিং উপযুক্ত। এটা সেন্টেন্স ভেদে একটু ভিন্ন হয়। তবে তিনটা নিয়মই হচ্ছে কি সিম্পল করার নিয়ম, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নিয়ম। এটা কথা বুঝছেন? আর হোয়াইল যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে একটা নিয়ম আছে। হোয়াইলের পরে যদি কোনো গ্যাপ থাকে, আমরা ক্লোজ সেট উইথ ক্লোজ করব না? এই হোয়াইল যুক্ত সেন্টেন্স সম্ভবত কনক্লুশনের ভিতরেও গ্যাপ আছে।
হোয়াইল যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা ক্লোজ স্টেট উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ করি, এরপরে যে শব্দটা উত্তর হবে বক্স থেকে নিয়ে আসি আর নিজে থেকে বানায় দেই, এই সেন্টেন্সের ভিতরে উত্তরটা হবে মূল ভার্বের সাথে আইএনজি। কারণ হোয়াইলের পরে যদি কোনো গ্যাপ থাকে ভার্বের সাথে আইএনজি বসে, রাইট ফ্রম ভার্ব, তারপরে ক্লোজ স্টেট উইথ ক্লোজ কিংবা সেন্টেন্স কানেকশনের গুরুত্বপূর্ণ একটা নিয়ম অনেক পরীক্ষায় আসছে। আবার দেখেন এই শব্দটায়, এই হোয়াইল শব্দটায় কমপ্লিটিং সেন্টেন্স নামে একটা টপিক আছে, এসএসসি লেভেল করছিলেন। এসএসসি লেভেল এটার নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, আর ইন্টারমিডিয়েটে এটার নাম হচ্ছে কমপ্লিটিং ক্লজ। ক্লজ মানে বাক্য অংশ, সেন্টেন্স মানে তো সেন্টেন্স একটা বাক্য, আর বাক্যের এক একটা পার্ট হচ্ছে এক একটা অংশ, তাই তো? এই হোয়াইলের পরে যদি কোনো কমপ্লিটিং সেন্টেন্সে গ্যাপ থাকে তাহলে সরাসরি ভার্বের সাথে আইএনজি হবে। আরেকটা নিয়ম হলো হোয়াইলের পরে সরাসরি গ্যাপ না, একটা সাবজেক্ট উল্লেখ করে দিয়েছে, এরপরে গ্যাপ। হোয়াইলের পরে একটা সাবজেক্ট যদি উল্লেখ করে দেয় তাহলে উত্তর হবে মেজরিটি ক্ষেত্রে, আমি কিন্তু বলি না সব সময়, আমি বলছি মেজরিটি ক্ষেত্রে বেশিরভাগ সময় সেন্টেন্সটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ওয়াজ ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি। কোনো সময় চেঞ্জ হতে পারে, কেন জানেন? ফুলে যাইতাছে তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স করলে সেন্টেন্সটা অর্থবোধক না। সেন্টেন্সটা অর্থবোধক করার জন্য কোনো সময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কোনো সময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে অন্য টেন্স দ্বারা সেন্টেন্সটা অর্থবোধক হবে। এটাও একটা মনে থাকবে। তাহলে দেখেন while, during, at the time of, এইগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্সের লক্ষণ। এতটুকু চিনছেন বুঝছেন? আরেকটা যদি কোনোদিন আসে বলতে পারবেন না? while, during, at the time of, এইগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্সের লক্ষণ বা চিহ্ন। while এর পরে যদি কোনো গ্যাপ থাকে বাদের সাথে কি করবেন? আইএনজি। আর যদি কোনো সাবজেক্টের সাথে গ্যাপ দেয় মেজরিটি ক্ষেত্রে উত্তর হবে পাস্ট কন্টিনিউয়াস। ভুলে বাবা অন্য কোনো স্যারে জিজ্ঞেস করলে বললেন না যে এখানে উত্তর হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে উত্তর আমাকেও ব্যাখ্যা করবে, আপনি নিজেও ব্যাখ্যা করবেন। আমি কিন্তু বলছি মেজরিটির সময় উত্তর হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মাঝে মধ্যে পরিবর্তন হতে পারে, আমি যেটা বলছি সেটাই বলেন, আবার এটা কন্টিনিউ করে চেঞ্জ করেন না। কথা বুঝছেন? তাহলে হোয়াইল যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে এখানে দেখেন কি বলছে, while song sung in chorus, passage while song sung in chorus, যে গানগুলা দলগতভাবে আমরা যে গানগুলো বলবো নাকি বলবো যখন গানগুলো দলগতভাবে গাওয়া হয়, এই গানগুলোর নাম দিচ্ছে তারা দেখেন, একটা হচ্ছে কবি গান, আরেকটা হচ্ছে লেটো, আরেকটা হচ্ছে অ্যালবাম, আরেকটা হচ্ছে গানগীরা। এই গানগুলো হচ্ছে দলগত গান। আর আগে কিছু গানের এক্সাম্পল দিছিল, ওই গানগুলো ছিল একক গান, বুঝছেন? সামসং আর রিজিওনাল, রিজন শব্দের অর্থ হচ্ছে অঞ্চল, বলছে সামসং আর রিজিওনাল ইন ক্যারেক্টার। এই গানের বৈশিষ্ট্য হচ্ছে, ক্যারেক্টার মানে বৈশিষ্ট্য, আমরা চরিত্র কই না, চরিত্র একটা বৈশিষ্ট্য। বলতেছে সামসং আর রিজিওনাল ইন ক্যারেক্টার, কিছু গান আছে যেটার বৈশিষ্ট্য হচ্ছে অঞ্চল ভিত্তিক গান। এই গানটা কি অঞ্চল ভিত্তিক, এক অঞ্চলের জন্য বলা, অন্য অঞ্চলে এটা চলবে না। তারপর আবার বলছে দেখেন বা আদার্স আর কমন, অন্য যে গানগুলো আছে এই গানগুলো কমন সাধারণ কোন ক্ষেত্রে? তো বোথ বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল, এটা বাংলাদেশের জন্য উপযুক্ত, আবার পশ্চিম বাংলার জন্য, পশ্চিম বাংলার জন্য কারা বলেছে? তারপরে বলছে দেখেন সিমিলারলি, একই ভাবে সাম সং বিলং ডিস্টিংক্টলি টু ওয়ান রিলিজন। দেখেন বিলং টু, বিলংয়ের সাথে আপনি প্রিপোজিশন টু বসে, বিলং টু শব্দের অর্থ হচ্ছে অন্তর্গত। আরেকটা শব্দ আছে আমরা বলি না, একজন মানুষ জন্মগ্রহণ করে লিখি না, ওই ব্যক্তি তার নামের পরে লিখি না ওয়াজ বর্ন কিংবা ইজ বর্ন লিখি না, তবে নামের পরে ইজ বর্ন সংখ্যাটা খুব কম হয়, বেশিরভাগই হয় ওয়াজ বর্ন। কেন জানেন? জন্মগ্রহণ আগে জন্মগ্রহণ আগে হচ্ছে, এই সেন্টেন্সটা প্যাসিভ হয় বেশিরভাগই পাস্ট ইনফিনিটিভ থেকে। এই ওয়াজ বর্ন যে কথা, বিলং টুটা একই কথা। যদি বলা হয় হি বিলং টু এ রিচ ফ্যামিলি, হি বিলং টু এ রিচ ফ্যামিলি কিংবা হি ওয়াজ বর্ন ইন এ রিচ ফ্যামিলি, একই কথা কিন্তু সে ধনী পরিবারে জন্মগ্রহণ করছে। আবার যদি কেউ বলে সে ধনী পরিবার থেকে বিলং করছে, মানে কি ধনী পরিবারে জন্মগ্রহণ করছে। কথা বলছেন? এর যেটা বলছে দেখেন সামসং বিলং ডিস্টিংক্টিভলি, ডিস্টিংক্টিভলি শব্দের অর্থ হচ্ছে স্বতন্ত্রভাবে। স্বতন্ত্র বুঝেন? যেটাকে বলে আমরা ইন্ডিভিজুয়াল মানে এককভাবে, যেটাকে বলা হয় এককভাবে। বলছে সামসং বিলং
ইন্ডিভিজুয়াল টু ওয়ান রিলিজন ওয়ান রিলিজিয়াস কমিউনিটি। কিছু কিছু গান আছে যে গানগুলো শুধু একটা ধর্মীয় সম্প্রদায়ের জন্য গান, যে গানগুলো শুধুমাত্র একটা ধর্মকে নির্দেশ করবে কিংবা একটা ধর্ম রিলেটেড গান হবে, ওই গানগুলো অন্য ধর্মের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। যেমন আমাদের যে গজলগুলো আছে, অন্য ধর্মের মানুষ গজল শুনবে শুনবে। আবার কিছু কিছু গান আছে না যে গানগুলো এখানে ধর্মের কোনো বালাই নেই। যেমন ধরেন আমরা বলছি সেকুলার হয়, বুঝছিলাম না কতদিন? সেকুলার, সেকুলার মানে কি বলে গেছে শেষ। এবং উদাহরণ দিয়েছিলাম সেকুলার মানে উৎপত্তি, অরিজিন মানে উৎপত্তি, ইয়েস বলেন ধর্ম নিরপেক্ষ। আমরা एग्जांपल দিয়েছিলাম এসএসসি সেকেন্ড ইয়ার মডিফায়ার একটা টপিক আছে, ওই টপিকে কাজী নজরুল ইসলামের একটা গ্যাপ আছে মডিফায়ারে। ওই গ্যাপের ভিতরে বলছে কাজী নজরুল ইসলাম ইজ আ সেকুলার পোয়েট। কাজী নজরুল ইসলাম হচ্ছে কি ধর্ম নিরপেক্ষ কবি, তার গানের ভিতরে ধর্ম নিরপেক্ষতা প্রকাশ পাইছিল। তো এখানে যেটা বলছে দেখেন, কিছু কিছু গান আছে যে গানগুলো শুধুমাত্র একটা সম্প্রদায়ের জন্য, একটা ধর্মীয় সম্প্রদায়ের জন্য, এগুলো বলছে ডিস্টিংক্টলি মানে স্বতন্ত্রভাবে, এককভাবে। স্বতন্ত্রভাবে মানে কি তাহলে এককভাবে। পরে লাইন বলতেছে তাই হিন্দু শ্রদ্ধা মুসলিম, এটা বলছে তাই হিন্দু শ্রদ্ধা, এই গানগুলো হয়তো বা হিন্দুদের জন্য হয়তো মুসলমানদের। আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারি, আদার্স ক্রস অন্য যে গানগুলো আছে এগুলো অতিক্রম করে ফেলেছে কি রিলিজিয়াস বাউন্ডারি। বাউন্ডারি শব্দের অর্থ হচ্ছে সীমানা, বাউন্ডারি শব্দের অর্থ হচ্ছে সীমানা। আর রিলিজিয়াস মানে কি ধর্মীয় গণ্ডি বা সীমানা পার হয়ে গেছে। তার মানে এই গানগুলো ধর্মের সীমানার মধ্যে অন্তর্ভুক্ত। এই গানগুলো কোন ধর্মের কথা বলছে, কোন ধর্মের মানুষ এই গানগুলো কি করবে কিংবা ভালোবাসবে। পরে বলছে সামসং বিলং এক্সক্লুসিভলি, এক্সক্লুসিভলি, এক্সক্লুসিভ বলি আমরা, এক্সক্লুসিভনেস, পজিটিভনেস, এক্সক্লুসিভনেস, এগুলোকে বলা হয় দামি, বিশেষত্ব, বিশেষ। এর যে কথা বলছে এটা বিশেষ ভাবে বলছে। সামসং, সামসং বিলং এক্সক্লুসিভলি টু মেন। কিছু কিছু গান আছে যে গানগুলো বিশেষভাবে শুধুমাত্র পুরুষের জন্য। আবার কিছু কিছু গান আছে দেখেন আদার্স ওমেন। আবার কিছু কিছু গান আছে এই গানগুলো শুধুমাত্র মহিলাদের জন্য। আবার বলতে দেখেন হোয়াইল সামসং আর সামসং সামার সান বাই বোথ মেন এন্ড। কিছু কিছু গান আছে আবার যে গানগুলো পুরুষ মহিলা দুটোই গায়। তাহলে আমরা পাইলাম কি কিছু কিছু গান আছে বিশেষভাবে শুধুমাত্র পুরুষের জন্য, আবার কিছু কিছু গান আছে বিশেষভাবে শুধুমাত্র মহিলাদের জন্য। আবার কিছু গান আছে যে গানগুলো পুরুষ মহিলা উভয়ই গায়, উভয়ই তারা উভয়ই গাইতে পারে কিংবা উভয়ই গায়। সাপোজ বিয়ের মধ্যে গীত গায় না, গীত গায় না আগে না, এখন অনেক জায়গায় প্রচলিত আছে। মজা করে গায় মানুষ, মজা করে খানি করে গায় মানুষ। এই যে গীতগুলো গায় এই গীতগুলো বিশেষ করে ছেলেকে বা মেয়েকে গোসল করানোর সময় দাদা দাদি বা নানি তারা সিনিয়র যদি কেউ থাকে তারা এই কাজগুলো করে। এই যে বলছে এই গানগুলো একটু গাবো আমার মনে হয় এটা লেখছে দেখেন শেষ শেষ দেখেন কি বলছে না only women compose and sing রতগান and melody। তার এভাবে only women compose মহিলারা কি করে কম্পোজ করে রচনা করে। আবার বলছে দেখেন and sing এবং গায় রতগান and melody। মেয়েলি গীতগুলো কাদের জন্য? শুধুমাত্র মহিলাদের জন্য, মানে মেয়ে টাইপের মহিলাদের জন্য। আপনারা দেখতে পাবেন but both men and women participate in the whole practice of group wedding song। group wedding song মানে হচ্ছে এমন কিছু গান একটা সময় প্রচলিত ছিল, এখন এগুলো নাই। মানুষের যখন স্নান করা বাড়ি করে না, স্নান যেদিন ঢালাই দেয় এদিন একটা সময় কালচার ছিল, গ্রুপ ওয়েডিং সং গাইতো মানে সাত পিটানো গান। গ্রুপ মানে সাত, ওয়েডিং শব্দের অর্থ দিক মানে পিটানো, আঘাত করা, প্রহার করা। বলতেছে সাত পিটানো গান মানে যেদিন সাতটাকে ঢালাই দিত এদিন একটা গানের আসর বসে। আবার আরেকটা বলছে সাত পিটানো গান, আবার সাতটা যদি বানতো তাই না এদিন একটা গানের আসর দিছে। পরে লাইন বলছে দেখেন গ্রুপ ওয়েডিং সং আর সাত ওয়াইফ ওয়েডিং ডাউন এন্ড ফিল্ডিং গ্রুপ টপ। ফিল মূল শব্দ হচ্ছে ফিল
ফিল্ড শব্দ হচ্ছে দৃঢ় করা মানে শক্ত করা। শক্ত করা কোনটাকে বলে? এটা সাত ঢালাই দেওয়া বোঝায়, তাই তো? সাত যদি ঢালাই দেয় এটা কি শক্ত করা বোঝায় না? রাত সাতের মধ্যে পারে সিমেন্ট। দেখেন সিমেন্ট মানে কি? সিমেন্ট সাত যদি ঢালাই দেয়, এই সিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পাকা করা। সিমেন্ট শব্দের অর্থ কি? পাকা করা বা শক্ত করা। এই সিমেন্ট শব্দটা এসএসসি লেভেলের একটা প্যাসেজ আছে। মাইকেল ফেলপস আর উসাইন বোল্ট পড়ছিলেন অলিম্পিকের প্যাসেজ। এই অলিম্পিকের প্যাসেজের ভিতরে সিমেন্টেড কথাটা লেখা আছে। সিমেন্টেড দেয়ার লেগেসি। সিমেন্টেড দেয়ার লেগেসি। লেগেসি শব্দের অর্থ হচ্ছে অবস্থান, আর সিমেন্টেড মানে পাকা পোক্ত করা, শক্ত করা। মাইকেল ফেলপস, উসাইন বোল্ট তাদের যে এই দৌড় কিংবা সাঁতারের জগতে যে অবস্থানটা, এই অবস্থানটা তারা অনেক আগে পাকাপোক্ত করে ফেলেছিল। এটাকে বলছিল সিমেন্টেড দেয়ার লেগেসি। লেগেসি মানে অবস্থান, সিমেন্টেড মানে পাকা করা বা শক্ত করা বা মজবুত করা, এটাকে বলি আমরা। তো এখানে যে কথাটা বলছে যে একটা সময় ছিল যে সময়ে সাত পিটানো গান করতো মানুষ। আবার বলছে দুইটা জিনিসের ক্ষেত্রে আবার বলছে বেটিং ডাউন। ডাউন মানে কি? নিচে নামানো। এখানে বলছে সাতটাকে ভেঙে ফেলার সময়ও তারা একটা গানের আসর বসাইত। এটার নাম হচ্ছে সাত পিটানো গান এবং সাত ভাঙা গান। আমি শুনছি আমার বাবার জিজ্ঞেস করলো, আমার বাবা এটা বলে আমি শুনি নাই, আর আমি তো নাই। আমার যদি দাদা বলতো বাবা জিজ্ঞেস করতো আমার বাবা যে বক্তব্য সম্ভবত দিকে দিকে আসতো। কারণ এটা অনেকদিন আগে থেকে সাত পিটানো গান এবং সাত ভাঙা এইগুলো হচ্ছে সূত্র। দেখেন কথা বলেন না প্লিজ। ওই শুনতে পিছনের দুটো ছেলেরা ডিস করা তারা সামনে আসবে। আমরা আসো তোর তো ভালো হয়েছে, ভালো হয়েছে না? কথাটা বলি, আমরা আমাদের প্যাসেজটা শেষ করছি। এখানে কম্পিটিটিভ লেসন 2 যেটা ছিল এটা শেষ করছি আমরা। তারপরে এটারই আছে গ্যাপ নম্বরে লালন শাহ, লালনের যে কাহিনীটা, এই কাহিনীটা একটা প্যাসেজ তারা রাখছে। এই প্যাসেজটা আমরা পড়ব। তবে কতটুকু সময় আছে একটু দেখেন তো। 10 মিনিট সারা মিনিট 32 এটা বলে দেব। সত্যি বড় কিনারা Amico, tu bella, perché poi viene আমরা ফল ফিজিক্যাল প্যাসেজ পড়ছি না? সাইলেন্স। আমরা ফল ফিজিক্যাল প্যাসেজ পড়ছি। আমরা ফল ফিজিক্যাল প্যাসেজ পড়ছি। ফল ফিজিক্স রিলেটেড দুইটা প্যাসেজ আছে আমাদের মডেল কোশ্চেনে। ঠিক আছে? আপনাদের মডেল কোশ্চেনের কথা বলছিলাম, যার যেটা মন চাই কিনতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তবে যেটাই কিনেন বাসায় একটু পড়ালেখা করেন, কারণ সামনে পরীক্ষা আছে। যে যেটাই কিনেন আপনার ইচ্ছা, আমি আপনাকে বলবো না আপনি এটাই কিনেন। আমি যেটা পড়াই এটা আমি পড়াই। আপনার যদি ইচ্ছা হয় আপনি করবেন না, আপনার ইচ্ছা। কথা বুঝছেন? তবে যেটাই কিনেন বাসায় পড়েন কিংবা নিজে থেকে পড়েন। তার মানে কিন্তু পরীক্ষাগুলো অনেক খারাপ হবে, সিলেবাস শেষ হবে না। আমরা ফল ফিজিক্সের প্যাসেজ পড়ছি। ফল ফিজিক্স রিলেটেড প্যাসেজটা যদি আমরা ভালো করে জানি, ভালো করে পারি, আমরা প্রত্যেকটা এমসিকিউর উত্তর করতে পারবো। দেখেন এই বইটা নিচে শুধুমাত্র কয়েকটা এমসিকিউ সলভ করার জন্য। এটা কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে না, তারপর আমি করতেছি কেন জানেন? একটু দেখানোর জন্য যে আমরা যদি প্যাসেজটা খুব ভালো করে পারি, তাহলে আমরা এমসিকিউ গুলা যদি কেউ আপনাকে নাও পড়ায়, তারপর আপনি প্যাসেজ যদি ভালো করে পারেন, আপনি উত্তরগুলো করতে পারবেন। যদি আপনাকে নাও পড়ায় কেউ, তারপর আপনি উত্তর করতে পারবেন। কিসের জন্য? আপনার প্যাসেজটা এ টু জেড একবারে সম্পূর্ণ আপনি বুঝছেন। এখানে ফল ফিজিক্স রিলেটেড প্রথম যে প্যাসেজটা, এই প্যাসেজটার এমসিকিউ দিছে, খেয়াল করে দেখেন। প্রশ্ন করছে
এটা হচ্ছে 82 পৃষ্ঠা। ফোক মিউজিক ইজ নট ইনফ্লুয়েন্সড বাই, আমরা গতদিন পড়ছিলাম লোকসঙ্গীতগুলা প্রভাবিত হয় না কি দ্বারা? লোকসঙ্গীতগুলা প্রভাবিত হয় না কি দ্বারা? ক্লাসিক্যাল মিউজিক এন্ড মডার্ন মিউজিক। ক্লাসিক্যাল মিউজিক এন্ড মডার্ন মিউজিক, এই কথাটা কি প্যাসেজের মধ্যে নাই? তাহলে এই এমসিকিউর উত্তরটা কি হবে? চার অপশন পড়ার দরকার আছে। এই চারটা অপশন পড়ার আগে আমরা কিন্তু উত্তর পাই গেছি। কারণ কি আমাদের লোকসঙ্গীতগুলো প্রভাবিত হয় না বলে দিয়েছে। প্রভাবিত হয় না কি দ্বারা? ক্লাসিক্যাল মিউজিক এন্ড মডার্ন মিউজিক। তাহলে চারটা অপশনের ভিতরে দেখেন কোন জায়গায় আছে। একটা বলছে কি জানেন? রিলিজিয়ন এন্ড সেকুলারিজম। ওই যে সেকুলার থেকে সেকুলারিজম, নিরপেক্ষতা। তো তারপরে বলতেছে ট্র্যাডিশনাল মিউজিক এন্ড ড্যান্স, উত্তর হবে। তারপরে এটা বলছে বোথ মডার্ন এন্ড ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্সেস, কোনটা উত্তর হবে? মডার্ন এন্ড ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্সেস। তারপরে বলছে এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, বোথ মডার্ন এন্ড ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্সেস। সরি, উত্তর হবে 4 নাম্বারটা। 4 নাম্বারটা কেন হলো জানেন? এই যে বলছে না সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস। সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস মানে কি বোঝায়? কোন মানসম্মত বা কোন মানসম্মত মিউজিকের নিয়ম কানুন দ্বারা এটা প্রভাবিত হয় না। হয়তো বা আরো একটা এমসিকিউ নিচের দিকে থাকবে, যেটার মধ্যে থাকবে ক্লাসিক্যাল মিউজিক আর মডার্ন মিউজিক। কারণ প্রথম দিকে সফিস্টিকেটেড কথাটা কিন্তু প্যাসেজের মধ্যে আছে। প্যাসেজের ভিতরে সফিস্টিকেটেড কথাটা প্যাসেজের ভিতরে আছে। আপনি একটু খুঁজে দেখতে পারবেন যদি কারো কাছে বই থাকে। তারপরে যে এমসিকিউটা আছে দা ওয়ার্ড হেরিটেজ। হেরিটেজের সিনোনিম বুঝতে বলছে। হেরিটেজ মানে কি? ঐতিহ্য না? এখানে দেখেন কি আছে? শিয়া, এইচ ই আয়া, এটা আমাদের জানা দরকার। শিয়া আবার শুন বলেন না, ওটা কিন্তু এইচ এ আয়া, এটা বলছে এইচ ই আয়া। এটা বলছে হিয়ার রুম বলে একটা কথা আছে। হিয়ার রুম, হিয়ার রুম জানেন কোনদিন? হিয়ার রুম শব্দের অর্থ হচ্ছে এমন কিছু বাড়ি থাকে যে বাড়ির ভিতরে আমরা চিলে কোঠা বলি। চিলে কোঠা, এটাও শুনেন নাই কোনদিন? চিলে কোঠা, ছাদের উপরে কোন একটা ছোট ঘর থাকে। এখানে পারিবারিক বা পরিবারের কিংবা তাদের আগের দিনের ঐতিহ্যের বিভিন্ন জিনিসপত্রগুলো এখানে রাখা হয়। এটার নাম হচ্ছে হিয়ার রুম। তার মানে হিয়ার শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্য। এটা স্টোর রুম কয় না, এটা স্টোর রুম। চিলে কোঠা বলে এটাকে। একটা সেপারেট রুম থাকে যে রুমগুলোতে স্টোর রুম বলতে এখানে অনেক কিছু রাখা হয়। কিন্তু হিয়ার রুম যেটা এখানে, এটা তো এখন মানুষ রাখেই না। আগে একটা সময় ছিল মানুষের পরিবারের বিভিন্ন ঐতিহ্যবাহী যে জিনিসগুলো থাকতো। যেমন আমার বাবার একটা জিনিস আছে, এটা আমি খুব ভালোবাসি, এটা আমি রেখে দিলাম স্মৃতি হিসেবে। এই হিসেবে একটা রুম তারা তৈরি করতো আগে। এখন করেই না মানুষ। এগুলা বাপ মা বলার সাথে সাথে লাত্তি মেরে বের করে দেয়, সব অটোজোরে দিয়ে দেয়। এগুলো নিয়ে রাখা দরকার নাই। কারণ আমরা যত কিছুই বলে না কেন, আমরা আমাদের বাপ মাদের কত ভালোবাসি আমরা বুঝি। ঠিক আছে? আগের দিনের মানুষের ভিতরে মায়া মমতা অনেক বেশি ছিল। আর এখনকার যুগের মানুষের ভিতরে কি আর সাদার মায়া মমতা? 5 দিন প্রেম করবো, 7 দিনের জায়গায় ব্রেকআপ করবো। দেখেন এদিকে হেরিটেজ মানে ঐতিহ্য। তাহলে হিয়ার শব্দটা করে কি বোঝায়? ঐতিহ্য কিন্তু বোঝায়, কিন্তু এটা পারিবারিক ঐতিহ্য বোঝায়। আর এখানে বলছে ট্র্যাডিশন। সাইলেন্স। ট্র্যাডিশন শব্দের অর্থ কি? ঐতিহ্য। তাহলে হেরিটেজের সিনোনিম কি হবে? ঐতিহ্য। তারপরে আছে দেখেন লেজিটিমেসি। লেজিটিমেসি, এই লেজিটিমেসি শব্দটা দ্বারা লেজিটিমেসি ঘনিষ্ঠতা সম্ভবত বোঝায়। তারপরে আরেকটা শব্দ আছে ইন্টিমেসি। হ্যাঁ, ইন্টিমেসি। ইন্টিমেসি আর লেজিটিমেসি শব্দ সিনোনিম। ইন্টিমেসি আমরা ক্লোজ ফ্রেন্ড করি না, ক্লোজ ফ্রেন্ড করি না, এই ক্লোজের সিনোনিম হচ্ছে ইন্টিমেসি। ইন্টিমেট, ইন্টিমেসি হচ্ছে নাউন আর ইন্টিমেট হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। ইন্টিমেট শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ আর ইন্টিমেসি হচ্ছে কি? তাহলে এখানে হেরিটেজের সিনোনিম আসছে কি? লেজিটিমেসি শব্দটা দ্বারা কাছাকাছি বোঝাইছে, ক্লোজ বোঝাইছে। আবার ইন্টিমেসি দ্বারা ক্লোজ বোঝাইছে। বাকি থাকতেছে ট্র্যাডিশন আর হিয়ার। আর হিয়ার দ্বারা বোঝাইছে কি? প্রত্যেক মানে আগের দিনের মানুষের ঐতিহ্যের যে একটা ঐতিহ্য ছিল ওইটা, এটা পারিবারিক রিলেটেড। আর যেটা বাকি থাকতেছে সেটা হচ্ছে কি? ট্র্যাডিশন। তাহলে উত্তর কি হয়ে যাবে? ট্র্যাডিশন। তারপরে শব্দ দেখেন ইন দা প্যাসেজ ফোক মিউজিক ইজ ডেসক্রাইবড অ্যাজ ড্যাশ। এই প্যাসেজের ভিতরে লোক সংগীতগুলোকে বর্ণনা করা হয়েছে কি হিসেবে? দেখেন প্রথম বলছে রুরাল মিউজিক, মডার্ন মিউজিক, অ্যানশিয়েন্ট মিউজিক, ট্র্যাডিশনাল মিউজিক। এই প্যাসেজের ভিতরে ট্র্যাডিশনাল মিউজিক না অ্যানশিয়েন্ট মিউজিক? আর একটা কথা আছে, এই প্যাসেজের ভিতরে উত্তরের জায়গায় হয়তোবা রুরাল মিউজিক থাকবে, হয়তোবা অ্যানশিয়েন্ট মিউজিক থাকবে। কারণ কি জানেন? এই লোক সংগীতগুলো হচ্ছে আমাদের প্রাচীন যুগের গান, আবার এটা কিন্তু গ্রামের গান। তবে
সবথেকে উপযুক্ত হচ্ছে অ্যানসিয়েন্ট মিউজিক। তারপরেটা দেখেন কি বলছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য কম্বিনেশন। কম্বিনেশন মানে কি? সমন্বয় না? সমন্বয়ের সিনোনিম কি দেখেন, এটা বলছে মিক্সার। এর উত্তর, আমরা যখন মিক্সার করি এটা কি সমন্বয় করা হয় না? আর বাকিগুলো দেখেন এক্সার। তারপরে বলছে অ্যানিহিলেশন। অ্যানিহিলেশন শব্দটা হচ্ছে ধ্বংস, ড্যাশ এর সিনোনিম। তারপরে বলছে এক্সক্লুশন। এক্সক্লুশন আমরা বলি না, এক্সক্লুশন শব্দের অর্থ হচ্ছে বর্জন, মানে কাউকে সিলেক্ট করে দেওয়া, বর্জন করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। এক্সক্লুশন মানে বর্জন। তাহলে এখানে উত্তর হইতাছে কি? মিক্সার। তারপরটা দেখেন নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ড্যাশ। নিয়মিত চর্চার প্রয়োজন পড়ে না কোন গানের ক্ষেত্রে? লোকসঙ্গীতের ক্ষেত্রে। তার উত্তর কি হবে? ফোক মিউজিক। এখানে দেখেন লেখা আছে মডার্ন মিউজিক, বাউল সং, ক্লাসিক্যাল সং আর হচ্ছে প্যাট্রিয়টিক সং। খেয়াল করেন, মডার্ন মিউজিক বা বাউল সং এটা কি ফোক মিউজিক না? তার উত্তর